আসসালামু আলাইকুম। চলে এসেছে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত ২০৭তম ফেসবুক লাইভের হোমিও স্বাস্থ্য কথনের ২২তম পর্ব। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার রাত ১০টায় অনুষ্ঠিত হয় এবং আমরা কিন্তু চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা তরুণ ছাত্র আছে তাদেরকে অনেক কিছু শেখানোর। এবং আপনারা জানেন বিগত কয়েকটি পর্ব ধরে কিন্তু আমরা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে একটা রূপলিপিকে রেপার্টরাইজেশন করা যায় এই পদ্ধতিটা কিন্তু আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এটা আমার বিশ্বাস, যদি আপনারা আমাদের এই প্রোগ্রামের সাথে থাকেন প্রতিনিয়ত যদি আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিভাবে রেপার্টরাইজেশন করা হয় এই বিষয়টি আপনারা জানতে পারবেন। অনেক সময় এটা কিন্তু আমাদের আসলে ভীতি কাজ করে যে আমরা একটা রেপার্টরি করব, সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করব, কি নিব, কিভাবে সিমটম নিব। তো এটা কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই সবাই কিন্তু আমরা রেপার্টরি করি। যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, যখন তার লক্ষণগুলো বলে, আমরা কিন্তু মনে মনে ঠিকই নির্ধারণ করে নিই যে পেশেন্টকে আমি কি মেডিসিন দিব। একে কি আমি পালসিটিলা দিব, নাকি সিপিআর দিব, নাকি সাইলেশিয়া দিব, নাকি ফসফরাস দিব। যখন তার সাথে আরো বেশি কথা কন্টিনিউ করি তখন কিন্তু মনের ভিতরে মানে মাথায় কিন্তু একটা রেপার্টরি কিন্তু আমার ভিতরে চলে আসে যে আমি যেহেতু কথা তার সাথে বলেছি তার মানে এটা এই পেশেন্ট, অর্থাৎ পালসেটিলা হয়তো বা সিপিয়া হয়তো বা সাইলেশিয়া। কিন্তু এর পরেও এমনও কিছু অদ্ভুত লক্ষণ আমাদের মধ্যে থাকে যেগুলো হয়তো আমরা মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলি যে এই অদ্ভুত লক্ষণের কি মেডিসিন আছে, আমি যে মেডিসিনটা সিলেকশন করেছি আদৌ কি সেই মেডিসিনটা এই অদ্ভুত লক্ষণের মধ্যে আছে। এবং এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটাকে কাটানোর জন্যই কিন্তু রেপার্টরাইজেশন, এবং এই রেপার্টরাইজেশন করার মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি সঠিক এবং সুন্দরভাবে একটা ওষুধ সিলেকশন করতে। তো বরাবরের মতো আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই জনপ্রিয় বাংলা সফটওয়্যারের যিনি খুব ভালো একজন প্রশিক্ষক, ডাক্তার জয়নাল স্যার। উনি এবং আমি এবং আমার সাথে যিনি সর্বক্ষণ থাকেন ডাক্তার ইয়াকুব আলী সরকার। আমি ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করার জন্য। কেননা যখন আমি নিজে আমি এই যে ডাক্তার হিসেবে বলছি যে যখন প্রথম আমি এই রেপার্টরাইজেশনটা হাতে করি নেই, আমি নিজেও কিন্তু ভয়ভীতির মধ্যে ছিলাম যে কিভাবে আমি একটি রূপলিপিকে সুন্দরভাবে রেপার্টরি করব। তো তখন কিন্তু এই বিওএইচএফ থেকে কিন্তু এরকম কোনো প্রোগ্রাম আমি পাইনি যার মাধ্যমে আমি হয়তো বা আমার মানসিক মনোবলটাকে একটু দৃঢ় করতে পারি যে না আমিও পারবো, আমার দ্বারাও হবে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের প্রচেষ্টা যদি সাথে থাকে তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটি আমরা আরো দীর্ঘক্ষণ সময় ধরে কন্টিনিউ করব। তা আমি কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের অনুষ্ঠানের আমাদের যে আজকে যে প্রোগ্রামটি সেটি হচ্ছে জটিল একটি রোগী অর্থাৎ চর্মরোগ যাকে আমরা সোরিয়াসিস বলি। এই সোরিয়াসিস রোগীকে কিভাবে একটি লক্ষণের মাধ্যমে আমরা কিভাবে রেপার্টরাইজেশনের মাধ্যমে একটি মেডিসিন সিলেকশন করব, ইনশাআল্লাহ এই পদ্ধতিটা আজকের লাইভ প্রোগ্রামে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এর আগে আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু ব্রিফিং দিতে। ডাক্তার ইয়াকুব আলী স্যার। ডাক্তার ইয়াকুব আলী স্যার, সম্ভবত উনি একটু নেটওয়ার্কের বাইরে আছেন। যখন উনি আবার আমাদের মাঝে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ওনাকে আমাদের আবার এই প্রোগ্রামে উপস্থিত করার জন্য। তো যাই হোক, আমি আর দেরি করছি না, আমাদের আজকের প্রোগ্রামের যিনি পেশেন্ট অর্থাৎ যিনি রুগীটি মূলত আমি নিজেই দেখেছি। আমি রুগীটির লক্ষণ বলার আগে বেশ কিছু কথা আমি এখানে উপস্থাপন করতে চাই, যেটা হলো যে প্রত্যেকটা ডাক্তারের কাছে সব রুগী সমান, কিন্তু তারপরেও কিন্তু দু একটা রুগী আছে যারা একটু ভিন্ন, যাদের কথা কিন্তু সবসময়ই একজন ডাক্তার মনে রাখে। তো এরকম রুগী ইনি আমার, যার সম্পর্কে আমি বলবো। তো তার আগে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যার চলে এসেছেন, আমি ওনাকে অনুরোধ করবো আজকের এই প্রোগ্রামটা সম্পর্কে কিছু ব্রিফিং দিতে। ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যার। ধন্যবাদ লাবণী আমিন। আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে ২০৮তম ফেসবুক লাইভ আজকে শুরু করেছি। এই লাইভ এর মাধ্যমে
আমরা বাংলাদেশের সকল সাধারণ হোমিওপ্যাথিক চিকিৎসক এর বাইরেও সাধারণ জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে চেষ্টা করতেছি যে যাতে একজন রোগী সঠিক ঔষধ নির্বাচন কিভাবে করতে হয়, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে একজন চিকিৎসকের যে গুণাবলী, একজন সফটওয়্যার বিশেষজ্ঞ একজন রোগীকে কিভাবে অ্যানালাইসিস করে, শুধু এই বিষয়টি শুধু নয়, আমরা রোগীদের ক্ষেত্রে কিভাবে ঔষধ নির্বাচন করে আমরা সঠিক চিকিৎসা দিয়ে একটি আদর্শ আরোগ্য দিতে পারি সেই বিষয়টাই আমরা হাতে নিয়েছি। এবং আমরা আগামী কাল আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন করতে যাচ্ছি এবং সেই উদ্বোধনের মাধ্যমে আমরা সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা সরাসরি আমরা রোগী দেখার ক্ষেত্রে এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের মহাসচিব ডাক্তার লাবণী আমিন এবং যুগ্ম মহাসচিব ডাক্তার জয়নাল আবেদিন স্যার নিয়মিত এখান থেকে আপনাদের সরাসরি রোগীর সেবা দিবেন। আমরা সেই পরিকল্পনা হাতে নিয়েছি। এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি চলে যাচ্ছি লাবণী আমিনের কাছে। লাবণী আমিন, প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আসলে কালকে আমাদের একটা স্বপ্নের মানে কি বলবো, আমাদের একটা স্বপ্ন আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সবাই ওখানে উপস্থিত থাকবো এবং যদি আল্লাহর অশেষ মেহেরবানি করেন তাহলে খুব সুষ্ঠুভাবেই আমরা সেটাকে উদ্বোধন করে ফিরবো। আমাদের সাথে থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম ভুইয়া স্যার। ইনশাল্লাহ আমরা কালকে সবাই আবার একত্রিত হচ্ছি, একটা মিলন মেলায় পরিণত হবে। তো যাই হোক, আমার আজকের লাইভ প্রোগ্রামটি এটি হচ্ছে যে একটা চর্মরোগ যেটা হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস এটা আসলে খুবই জটিল একটা চর্মরোগ এবং আমি মনে করি যে এই সোরিয়াসিস রোগটি মোটামুটি অনেক ডাক্তাররাই কিন্তু এই রোগটি সম্পর্কে জানেন এবং এটা সব থেকে যে বড় বিষয়টি হচ্ছে এই রোগীগুলো নেওয়ার আগে আমাদেরকে দুইটা বিষয় সব থেকে বেশি খেয়াল করতে হবে। এক হচ্ছে এখানে রোগীরও যেরকম ধৈর্য থাকতে হবে, ডাক্তার কুষ্ঠির ঠিক যেরকম ধৈর্যশীল হতে হবে। কেননা এই রোগটা কিন্তু 1-2 মাসে কিউর করার মতো রোগ না, মানে এটা একদম জটিল একটি চর্মরোগ। এটিকে কিউর করার জন্য অন্তত আপনাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, এমনকি তারও অধিক সময় কিন্তু লাগতে পারে। তো আমরা যদি এই ব্রিফিং গুলি যদি আমরা একজন পেশেন্টকে না দেই তাহলে কিন্তু হোমিওপ্যাথি ক্ষতিগ্রস্ত হবে। পেশেন্ট মনে করবে যে আমাকে সে সঠিকভাবে তথ্য দেয়নি, আমি 2-3-4 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরও আমি সুস্থ হইনি, অর্থাৎ এটা হোমিওপ্যাথির ব্যর্থতা। এটা কিন্তু আমাদের মোটেও করলে চলবে না। আমরা প্রত্যেকটা পেশেন্টকে তার রোগ সম্পর্কে সঠিক তথ্য দিব এবং সেটা ডিউরেশন জানাবো যে কতদিন পর্যন্ত এই রোগটা ভালো হতে পারে, এভারেজ এটার আগে পরে তো হতেই পারে। এটা কিন্তু জানা থাকলে কিন্তু প্রত্যেকটা রোগী কিন্তু সে ডাক্তার সম্পর্কে বিশ্বাসী হবে এবং তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। তো যাই হোক, আমি আজকে যে রোগীটার কথা বলছি, আমার কাছে আমি প্রথমে একটা কথা বলে নিলাম যে আমাদের কাছে সব রোগীরাই সমান, কিন্তু কিছু রোগী আছে যেগুলোর ব্যাপারে হয়তো আমরা একটু ভাবি বা একটু গর্ববোধ করি। তো এই রোগীটার ব্যাপারে আমি এই জন্যই গর্ববোধ করছি যে ওনার ফুল ফ্যামিলি কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার। ওনার ছেলে একজন সার্জন, আমি নাম বলবো না, এবং ওনার ছেলের বউ মানে পুত্রবধূ একজন গাইনি স্পেশালিস্ট এবং ওনার মেয়েও একজন মেডিসিন স্পেশালিস্ট এবং সবাই কিন্তু ঢাকায় খুব ভালো ভালো হাসপাতালে ওনারা জব করেন। কিন্তু এ সত্ত্বেও কিন্তু সবকিছু বাধা চূর্ণ করে কিন্তু উনি আমার মতো একজন মানে তরুণ ডাক্তারের কিন্তু শরণাপন্ন হয়েছিলেন শুধুমাত্র এই সোরিয়াসিস রোগটা থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং এটাই আমার কাছে গর্বের বিষয় যে হোমিওপ্যাথিতে যদি আমরা সঠিক ট্রিটমেন্ট দিতে পারি তাহলে কিন্তু সেই দিন খুব বেশি দূরে নয়, যখন মানুষ তার নিজস্ব ভালো লাগা থেকে বা নিজস্ব একটা মতামতের দাবি থেকে বা কি বলবো সেটা মানে সত্যতা থেকে কিন্তু ঠিকই হোমিওপ্যাথির দিকে চলে আসবে। তো যাই হোক, আমি আর এখানে কথা বাড়াচ্ছি না, আমি রোগীর নাম এখানে আমি একটু হাইড করলাম যেহেতু ওনার ফ্যামিলি সবাই অ্যালোপ্যাথি ডাক্তার, তাই আমি এখানে ওনার নামটা আমি এখানে উচ্চারণ করলাম না। রোগীর বয়স হচ্ছে 68 বছর। উনি আমাদের এলাকায় ঢাকা আহমদবাগে উনি থাকেন স্থায়ীভাবে। উনি আমার কাছে যখন ফার্স্ট ভিজিটে আসছিলেন সেটার তারিখটা ছিল 9/8/2020, অর্থাৎ চিন্তা করেন কত আগের কথা, 2020-এর রোগী কিন্তু আজকে আমি আপনাদের সামনে এর কেসটি কিন্তু তুলে ধরছি। তার কি কি সমস্যা ছিল? তার সমস্যা ছিল, তার প্রথম সমস্যা হচ্ছে তার অ্যাজমার সমস্যা ছিল, তার থাইরয়েডের সমস্যা ছিল এবং ডায়াবেটিক্স ছিল এবং সাথে তার সোরিয়াসিস ছিল। উনি অলরেডি অ্যাজমার জন্য ইনহেলার নিতেন আর থাইরয়েডের জন্য উনি থাইরক্স খেতেন,
কিন্তু আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু ওনার থাইরয়েডও ভালো হয়, কারণ ইতিমধ্যে আমি থাইরয়েড নিয়ে একটা লাইভ প্রোগ্রাম করেছি, এবং যদি সময় সুযোগ হয় অবশ্যই নেক্সট টাইমে আমি থাইরয়েড নিয়ে আরো বেশ কিছু রোগীর রেপার্টেশন আমি দেখানোর চেষ্টা করব, এবং এটা সম্পূর্ণ প্রমাণ সহ। তো ওনার হতো কি, ওনার হাতে পায়ে ওনার লক্ষণগুলো আমি একটু বলছি, আপনারা কাইন্ডলি মিলিয়ে নিয়ে চেষ্টা করেন যে কি মেডিসিনটা যাবে, তারপর আমি এটা রেপার্টরি করে আমি দেখিয়ে দিব যে আমি কি মেডিসিন তাকে দিয়েছিলাম। ওনার লক্ষণগুলো হচ্ছে যে ওনার হাতে পায়ে এবং তালুতে সোরিয়াসিস ছিল, কিন্তু অন্য কোথাও না, শুধু হাতের তালু এবং পায়ের তালুতে ওনার বেশি ছিল। সেটা প্রচন্ড চুলকাতো, এবং চুলকাতে চুলকাতে সেখান থেকে ব্লাড আসতো, এবং পেইনও হতো। এবং পেশেন্ট, আমি একসময় দেখলাম যে যখন উনি আমার কাছে প্রথম আসে উনি হাঁটতে পারতো না, এত পরিমাণ পেইন ওনার মধ্যে ছিল। এবং সেটা কি হইতো, সেটা প্রচুর চুলকাতো এবং রক্ত আসতো, জ্বালা পোড়া করতো, এবং এটা যদি গরম পানি দিত তাহলে সে বেটার ফিল করতো, সে গরম পানিতে আরাম বোধ করতো। এবং মাঝে মধ্যে কিন্তু তার স্কিনটা ফেটেও যেত, হ্যাঁ, মাঝে মধ্যে স্কিন ফেটে যেত, সেখান থেকে রস বের হতো এবং ঘায়ের মতো হতো। তো তার কাতরতা বলতে বোঝা যাচ্ছে যে শীত কাতর, এবং শীত গরম নয়, সারা বছরই তার এই সমস্যাগুলো লেগে থাকতো। হাঁপানির কথা যখন আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে তার প্রচন্ড শ্বাসকষ্ট, এবং 40 বছর যাবতীয় শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্টটা তার কখন কমে কখন বাড়ে, অর্থাৎ মডালিটিস। তখন উনি বলল যে যখন শ্বাসকষ্ট উঠে তখন আমি নড়াচড়া করলে আমার শ্বাসকষ্টটা বাড়ে, এবং আমি যখন শুয়ে থাকি, চুপচাপ থাকি, তখন আমার শ্বাসকষ্টটা কমে। আর সর্বদৈহিক হচ্ছে তার গরম পানি দিলে সবকিছুতে উপশম হয়। সরি, অর্থাৎ শ্বাসকষ্টতেও সে যখন গরম পানির ভাপ নেন বা একটু গরম পানি খান, তাতেও তার শ্বাসকষ্ট কমে, এবং তার সোরিয়াসিসও যদি সে জ্বালা পোড়ার সময় যদি সে গরম পানি ব্যবহার করেন, তাহলেও কিন্তু সে একটু আরাম বোধ করেন। এবং আরেকটা আছে যে তার নাকে পলিপাস আছে, আর হচ্ছে তার বংশগত ইতিহাস যদি আমি জানতে চাই, তাহলে তার বাবার অ্যাজমা এবং মায়ের ডায়াবেটিস আছে। তার আরো কিছু লক্ষণ আমি যখন আনুষঙ্গিক জানতে চাইলাম, উনি বললো যে তার 10টা-11টার দিকে প্রচন্ড ক্ষুধা লাগে, এবং তখন শরীরটা খুব খারাপ লাগে, এবং কাতরতা হচ্ছে শীত কাতর, আর ঘন ঘন ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে, ঘাম কম। পছন্দের ভিতরে সে মাংস, মিষ্টি, দুধ পছন্দ করেন, পিপাসা আছে, ঘুম স্বাভাবিক। আর একটা কমপ্লেন উনি আমাকে দিলেন, সেটি হচ্ছে যে ওনার কনস্টিপেশন আছে, প্রতিদিনই টয়লেট হয়, কিন্তু টয়লেটটা অনেক টাইট হয়, মানে কনস্টিপেশনে দীর্ঘ সময় ধরে ওনাকে টয়লেটে যেতে হয়, এবং অনেকক্ষণ সময় ধরে উনি বাথরুমে যান আর কি। আর স্বপ্নের কথা যখন জিজ্ঞাসা করলাম, তখন উনি বললো যে আমি তো ভুলে যাই অনেক কিছু স্বপ্ন দেখে, কিন্তু আমার আরেকটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে যে আমি বিছানায় প্রস্রাব করি, এরকম আমি স্বপ্ন দেখছি যে মাঝে মাঝে আমি বিছানায় প্রস্রাব করছি। তা আমি যখন ওনার সর্বদৈহিক দেখলাম, তখন আমি দেখলাম যে ওনার বাম চোখের, হ্যাঁ, বাম পাশে এখানে একটা আঁচিল আছে। কারণ আসলে প্রত্যেকটা ডাক্তারের তো উচিত তার পুরা ওভারঅল বডিটাকে একটু দেখার, যে তার কোথায় কি আছে, যেহেতু এটা হোমিওপ্যাথিতে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কিছু বহন করে। আর ওনার মন মানসিকতার দিকে আমি খেয়াল করলাম, উনি খুবই নরম স্বভাবের, একদম মাইল্ড, আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব। আর রাগ করলে ওনার রাগ খুব কম, কিন্তু সান্ত্বনা দিলে উনি বুঝতে পারেন। তো এই লক্ষণগুলোর উপরে ভিত্তি করে আমি সাধারণত পেশেন্টটাকে আমি মেডিসিন দিয়েছি। কি মেডিসিন দিয়েছি সেটা আপনারা নির্ধারণ করতে থাকেন, আমি একসময় অবশ্যই এটা জানাবো রেপার্টরি করার মাধ্যমে। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে পেশেন্টের প্রাথমিক অবস্থাটা। আপনারা মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পেশেন্টের প্রাথমিক অবস্থা। প্রথম যেদিন আমার কাছে আসে, দেখেন তার পায়ের অবস্থাটা ছিল এরকম, এর থেকেও আরেকটু খারাপ ছিল। আমি দুঃখিত, আমি ওই মানে ছবিটা রাখতে পারিনি, কারণ ইতিমধ্যে আমার মোবাইল বেশ কয়েকবার চেঞ্জ হওয়ার কারণে ছবিটা আমার ডিলিট হয়ে গেছে। এটা দ্বিতীয়বার ভিজিটে, কিন্তু এখানে আমি প্রথম ভিজিটে লিখেছি। এর থেকে আরো অবস্থা খারাপ ছিল, চতুর্দিকে ফাটা ফাটা ছিল, রক্ত আসতো, এরকম একটা অবস্থা তার মধ্যে ছিল। আমি যখন তাকে ঔষধ প্রয়োগ করি, ওষুধ প্রয়োগ করার পরে 3-4 মাস পর, যেহেতু ভদ্রমহিলা একটু বৃদ্ধ ছিলেন, তাই উনি ওনার বাসার সার্ভেন্টকে দিয়ে মেডিসিন নিয়ে পাঠাইতো, এবং সাথে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিয়ে দিত। তা আমি দ্বিতীয় ভিজিটে, দেখেন ওনার দ্বিতীয় ভিজিটে, এই হচ্ছে তার দ্বিতীয় ভিজিটের পা। এটা 3-4 মাস পর, ওষুধ প্রয়োগ করার 3-4 মাস পর এটা হচ্ছে তার দ্বিতীয় ভিজিট, এই অবস্থাতে তার পাটা ছিল। তো লাস্টটা আমি পরে দেখাবো আসলে কিভাবে হয়। তো আমি এখন এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের
প্রিয় স্যারের কাছে, জয়নাল স্যারের কাছে, যে আমি যে মেডিসিনগুলি বলেছি তার উপরে আগে স্যার রেপার্টরি করুক যে তার কি মেডিসিনটা আছে, তারপরে আমি আমার সফটওয়্যার থেকে রেপার্টরি করে আমি দেখাবো যে আমি পেশেন্টকে আসলে কি মেডিসিনটা দিয়েছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে, জি এবার দেখা যাচ্ছে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম কেসটি খুব সংক্ষেপে অথচ ইম্পর্টেন্ট লক্ষণগুলো উনি বলেছেন। তো উনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো হচ্ছে এইগুলো, তার মানে প্রায় 25টার মতো লক্ষণ রোগীলিপি থেকে রোগীলিপিতে উনি লিখেছেন, রোগীকে ইন্টারভিউ করে অবজার্ভ করে তাকে প্রশ্ন করে এই 25টি লক্ষণের মতো উনি লিখেছেন। এখান থেকে উনি যে লক্ষণগুলোকে মূল্যায়িত করেছেন আর কি, মূল্যায়ন করেছেন, এই 7টি উনি ওনার মতে এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে রোগীলিপি থেকে যে লক্ষণগুলো ওষুধ নির্বাচনের জন্য আমরা বাছাই করব, সেই জায়গাতেই হলো মানে আসল কাজ। যদি আমরা ওই 25টা লক্ষণেই যদি নিয়ে ওষুধ নির্বাচন করতে যাই, তাহলে ওষুধ আসবে কিন্তু সেটা সঠিক হবে না, বা সিমিলার বা খুব সিমিলারের মধ্যে দূরের কোনো একটা ওষুধ হবে। এখান থেকে স্ক্রিনিং করা বা ইভালুয়েট করা বা এটার থেকে মূল্যায়ন করা, এটি হলো মেইন ডাক্তারি। এই কাজটি উনি করেছেন। হ্যাঁ স্যার, আমি একটু বলি, এর জন্যই কিন্তু আমাদের এই প্রশিক্ষণের ব্যবস্থাটা। কারণ আমরা কি একটা রোগী যা বলবে আমরা সবই কি সেটা আমি সিমটম হিসেবে মানে রেপার্টরিতে ধরে নিব, তা কিন্তু না। আমরা কিন্তু সেটা কোনটা সিমটম নিলে আমাকে রেপার্টরিতে স্পষ্ট হবে এবং যে সিমটমটা আমার ভারী হবে, যেটাকে সিমটম এভালুয়েশন করে, এটার কারণেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো। তো এই জন্য আমি আশা করবো যে প্লিজ আপনারা খুব মনোযোগ সহকারে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন এবং এখান থেকে অল্প কিছু হলেও আপনারা কিন্তু কিছু শিখে যেতে পারবেন আর কি। জি স্যার, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাহলে একটু বলি না, আর একটু, যেহেতু আপনি একটু সাপ্লিমেন্ট করলেন, আর একটু বলিনি। যেমন এখানে যে বিষয়গুলো এসছে, আমরা সাধারণত রুগীর কথা শুনে বা তাকে অবজার্ভ করে বা প্রশ্ন করে এইগুলো লিখে থাকি আমরা সাধারণত রুগীলিপিতে। কিন্তু লেখার পরে আমরা জানি যে ফিলোসফি বা এখানে অর্গাননের যে বিষয়গুলো বলা আছে বিভিন্ন অ্যাপোরিজমে, এখানে এই প্রত্যেকটা লক্ষণের কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে, মূল্য কিন্তু সমান না, এক একটা, কোনোটার বেশি মূল্য, কোনোটার কম মূল্য। তো এইটা জানতে হলে আমাদেরকে ক্যান্টের যে ফিলোসফি বইটা আছে, এইটা ভালো মতো যদি আমরা রপ্ত করতে পারি, পড়তে পারি, এবং এটা রপ্ত করতে গেলে কিন্তু আমরা অর্গাননে আমাদের যেতে হবে, তাহলেই কিন্তু আমরা এই 25টা থেকে এই 7টাতে আসতে পারবো খুব সহজেই। তো এইটাই হলো আমাদের এখানে বেশি কনসেন্ট্রেট করতে হবে। আর এইটা যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে এখন তো টেকনোলজি আমাদের সবার হাতে হাতে, তাহলে টেকনোলজির সাহায্যে আমরা খুব সহজেই একটা সিমিলিমাম ওষুধে পৌঁছতে পারবো। সিমিলিমাম না হলেও অ্যাটলিস্ট একটা মোস্ট সিমিলারে যেতে পারবো, যাতে করে এই ওষুধটি দিলে রোগী তুলনামূলকভাবে দ্রুত এবং স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে। 2 নম্বর সূত্রে যে বলা আছে স্থায়ী মডেল রিকভারি, সেটা এখানে সম্ভব হবে যদি আমরা ঠিক মতো এগুলো ইভালুয়েশনটা করতে পারি। তো যাই হোক, আমি সফটওয়্যারে যাচ্ছি। এখান থেকে এই 7টি লক্ষণেই কোন ওষুধে আছে তারা অনেকেই হয়তো বা এটা বুঝতে পেরেছেন, তারপরেও যারা নিউ কামার তাদের জন্য এই হেল্পটা লাগবে এই টেকনোলজির। তো প্রথমটা হচ্ছে সান্ত্বনায় উপশম, এটি উনি বলেছেন। তো এটি সফটওয়্যারে যদি যাই, আমাদের এই সফটওয়্যারটি হচ্ছে বাংলা ইংরেজি দুটোই আছে। আমরা এখানে ইংরেজি সবগুলো লক্ষণে আছে, বাংলায় সবগুলো এখনো নেই, ইম্পর্টেন্ট গুলো শুধু নেওয়া আছে। তাহলে প্রথম লক্ষণটা কি? সান্ত্বনায় উপশম। আমরা সিম্পলি এখানে যে কাজটি করব, লক্ষণটার 2টি বা 3টি শব্দ লিখব। তো একটা হচ্ছে যে সান্ত্বনায় উপশম, মানে সিম্পলি 2টি শব্দ লিখলাম, স্পেস দিয়ে আলাদা করে নিতে হবে। যদি আমরা একটু বড় করে দেখাই, যে এখানে এই সাদা জায়গাটিতে আমরা লিখব, লেখার পরে এই সার্চ লেখা বাটনে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। এখানে আমি টাচ করলাম। এখন দেখতে পাচ্ছি আমরা এখানে 2টি শব্দ লিখেছি বাংলায়। এই দুটির মধ্যে এখানে 2টি রুব্রিক্স দেখাচ্ছে। একটা হচ্ছে যে 2টি মাইন্ড চ্যাপ্টার আছে। তাই আমরা দ্বিতীয় যে লক্ষণটি, যে মাইন্ড চ্যাপ্টার আছে কনসোলেশন এমএল, এই লক্ষণটি আমরা এই রোগীর ক্ষেত্রে নিতে পারি ওষুধ নির্বাচনের জন্য। তাহলে এটা কিভাবে নেব? এখানে এই লক্ষণের যে কোনো এক জায়গায় যদি টাচ করি বা ক্লিক করি, তাহলে এখানে একটা টিক মার্ক পড়বে এবং সাথে সাথে ক্লিপবোর্ড, এটার নাম ক্লিপবোর্ড বা এটা আমরা বাস্কেট বলছি, এই বাস্কেটে জমা হবে। যেমন এই যে সিমটম ট্যাকেন 1,
এটা এখানে জমা হলো। যদি এখানে ভুলে পড়ে যায় কোনো কারণে, তাহলে এখানে আরেকবার টাচ করলে এটি হাইড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এখানে এটা আমরা নিলাম। নিয়ে এবার আমরা দ্বিতীয় যে লক্ষণ সেটি নিব, যে শান্ত প্রকৃতির। উনি বলেছেন যে রুগীর যেটা খুবই ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স, যে তার নেচারটা কেমন, ডিসপোজিশনটা কেমন। তাহলে এখানে আমরা লিখবো যে শান্ত প্রকৃতির। সিম্পলি আমরা বাংলায় লিখছি শান্ত প্রকৃতির বা শান্ত স্বভাব লিখলাম। লেখার পরে শান্ত প্রকৃতির নাই, তাহলে শান্ত স্বভাব লিখি। বাংলা একটা প্রবলেম যে অনেক ভাবে লেখা যায়। শান্ত স্বভাব, এটা বাংলা তো অনেক ভাবে লেখা যায়। আমি এখানে এটা শান্ত স দিয়ে লিখি, শান্ত স্বভাব। এক এক সফটওয়্যারে কিন্তু স্যার আবার এক এক ধরনের রেপার্টরাইজেশনের রুব্রিক্স ব্যবহার আচ্ছা করা হয়। যেমন আপনি আচ্ছা, যেটা শান্ত স্বভাব বললেন, এটাকে কিন্তু টিমিড দিয়েও বলা যায়, আবার কিন্তু না মাইল্ড ওটা, দিয়েও বলা যায়। হ্যাঁ হ্যাঁ সেটা দুইটাই বলা যায়, সেখানে টিমিড এবং সেটা মাইল্ড। জি জি টিমিডিটিটা, এটা ভীরুতা বা ভীরু কথাটা আছে এখানে। আমরা এখানে পেয়েছি, আমরা শান্ত স্বভাব দন্ত স দিয়ে লিখে পেয়েছি, এটা মাইল্ডনেস। যেটা এখানে যেহেতু ইংরেজিটা আছে, আমরা খুব সহজে এখান থেকে যেটা বেশি মিলবে সেটা আমরা পিক করব। যেমন এটি আমরা নিয়ে নিলাম প্রথমটি, মাইল্ড ডিসপোজিশনে তো বলছিলেন বোধহয়, তাই না? এটাই তো, এটা আমরা নিলাম শান্ত স্বভাব বা মাইল্ড ডিসপোজিশন তার, এটা নিলাম। তারপরে তৃতীয় নম্বরে পরিপাটি বা চিমছাম, এটা উনি বলেছেন। এখানে আমরা পরিপাটি কথাটা লিখতে পারি, পরিপাটি বা ছিমছাম। আর একটা বিষয়, এখানে একটা শব্দে যদি আমরা অর্ধেকটাও লিখি, তাতেও কিন্তু যদি থেকে থাকে রেপার্টরিতে, এখানে আমরা খুঁজে পাবো। পরিপাটি বা ছিমছাম লিখলাম। এটির মাইন্ড চ্যাপ্টার আছে টাইডিনেস, এই রুব্রিক্সটি, এটিও নিলাম। তারপরে আরেকটি হলো সহজেই ঠান্ডা লাগে, এটা বলবো। এটা বলেছেন তো ম্যাডাম, তাই না? সহজেই ঠান্ডা লাগে, তার ঠান্ডা লাগার হ্যাঁ প্রবণতা। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা রাখার প্রবণতাটা বেশি। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি যে ঠান্ডা লাগার প্রবণতা, এটা নিলাম। শুধু মেইন শব্দগুলো লিখবো। তাহলে এখানে দেখেন জেনারেল চ্যাপ্টার আছে, কোল্ড টেকিং টেন্ডেন্সি টু টেক কোল্ড, এটাও নিলাম। নেওয়ার পরে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমি এই জন্য সময় নিচ্ছি না, ডিটেলস দ্রুত যাচ্ছি। এরপর হচ্ছে যে গরম সেক দিলে আরাম পান উনি, এই কথাটি ওনার কাছে মনে হয়েছে রুগীর মধ্যে ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স। তাহলে কি এখানে গরম প্রয়োগে আরাম, এটাই লিখলাম। লিখে এখানে এখানে কিন্তু 5টি লক্ষণ আছে, তার মধ্যে থেকে যেটা বেশি মিলবে ওই রুগীর সাথে সেটা আমরা টিক চিহ্ন দিয়ে নিতে পারি। যেমন এটা জেনারেল চ্যাপ্টার আছে, ওয়ার্ম অ্যাপ্লিকেশন এমএল, এটা আমরা নিতে পারি। এরপরে আরেকটা হচ্ছে শীতকালে তার বেড়ে যায়, কষ্টগুলো বেড়ে যায়, এটা বলেছেন। তাহলে আমরা লিখেছি শীতকালে বৃদ্ধি, শীতকালে বাড়ে বা বেশি হয়। লেখার পরে এখানে 6টা পাচ্ছি আমরা। তার মধ্যে এখানে একটা বিষয় বলি, যে যদি কোনো রুব্রিক্স এর অনেকগুলো চলে আসে, তাহলে আমরা মেইনটা যদি খুঁজি, তাহলে মেইন কথাটি এখানে ইংলিশে লিখতে হবে। যদি ইংলিশে লিখতে সমস্যা হয়, তাহলে এই যে কিবোর্ডে এখানে লেখা আছে মেইনটি, এখানে টাচ করলে এটা এখানে চলে যাবে, তখন এখানে সার্চ দিব আবার। তাহলে এখন দেখেন যে শীতকালে বৃদ্ধি, এখানে 2টি লক্ষণ আছে। তার মধ্যে আমরা যেহেতু চর্মরোগ নিয়ে এসছে এটি, এটা আমরা নিতে পারি। নাকি এটা ম্যাচ করে ম্যাডাম? এটাও কি, এটা হলো শীতকালে উইন্টারে বৃদ্ধি, আর এটা হচ্ছে চর্ম বৃদ্ধি, এটা হলো জেনারেল। আর একটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, আপনি উইন্টারে নিতে পারেন, কারণ হচ্ছে ওনার উইন্টারে তো সবকিছুই বৃদ্ধি পায়, চর্মটা বৃদ্ধি পাচ্ছে, অ্যাজমাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা আচ্ছা, উইন্টারে একটা জেনারেলটা নিতে নিব পারি। নাকি ইয়াটা চর্মটা নিব? জেনারেলটা আচ্ছা, এটা নিব না এখানে তাহলে। এখানে আমি একটু জাস্ট একটু সময়, এই যে জি। আমরা এটা একটা জেনারেলে নিচ্ছি, এখানে দেখেন দুইটা আছে, একটা জেনারেল, একটা হচ্ছে স্কিন। হ্যাঁ, আমি কেন জেনারেল নিলাম এখানে আমি একটু তুলে ধরছি। সেটা হচ্ছে যখন পেশেন্টের একই লক্ষণ একাধিকবার প্রকাশ পায়, যেমন যে গরম পানির ছেঁকা, যেটা বললাম, যে ওনার যখন অ্যাজমা হয় তখনও কিন্তু উনি গরম পানি দিলে কিন্তু উপশম বোধ করেন, এবং স্কিনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যখন উনি গরম পানি দেন তখন তিনি কিন্তু সেটা বেটার ফিল করেন। হ্যাঁ, এবং উনি কিন্তু গরম পানিতে গোসলও করেন, তখন কিন্তু সেটা আর পার্টিকুলার একটা জায়গায় থাকলো না, সেটা কি হলো, জেনারেলে চলে গেল। হুম, তো এর জন্য কিন্তু আমরা এখানে জেনারেল নিলাম। এখন কেউ বলতে পারে যে একটা যদি আমাদের এরকম হইতো শুধু যে না, উনি শুধু স্কিনেই যদি যখন জ্বালা পোড়া করে গরম পানি দিলে উপশম হয়, তাহলে কিন্তু আমরা জেনারেলে নিতাম না।
আমরা কি নিতাম, সেটা স্কিন নিতাম, কিন্তু উনি কিন্তু ওভারঅল বলছে, যার কারণে কিন্তু আমরা জেনারেলে নিলাম। এবং এই উইন্টারের বিষয়টা তাই, এবং উনি এটা বলেছেন যে তার অ্যাজমাটা শীতকালে বেড়ে যায়, তার এই যে সোরিয়াসিসটা তার শীতকালে বাড়ে, যার জন্য কিন্তু আমরা সেটা জেনারেলে নিয়ে গেলাম। একটা একটা হলে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মানে প্যাটার্নে যেতাম, তার ভিন্ন ভিন্ন অঙ্গটা ধরে যেতাম, যে তার হ্যান্ড বা তার মাউথ বা তার ফেস কোথায় বাড়ে, সেটা আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে যেতাম। জি ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করুন। অনেক সুন্দর ম্যাডাম, অনেক চমৎকার ভাবে এটা ব্যাখ্যা দিলেন যে কেন উনি জেনারেলটা নিলেন। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি আমরা। এবারে আরেকটি লক্ষণে যাই। এটা তো আমরা নিলাম শীতকালে চর্মের, এটা দ্বিতীয় যেটা, এটা আমরা তাহলে দুটাই নিতে পারি, দুটা নিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যেখানে মোট 7টি রুব্রিক্স নেওয়া হয়েছে আউট অফ 25। রুগীলিপিতে 25টার মতো ছিল, তার থেকে 7টি ইভালুয়েট করা হয়েছিল এবং এই 7টি আমরা নিলাম, নিয়ে এই ক্লিপ বোর্ডে রেখেছি, বাস্কেটে রেখেছি। এখন এইখানে টাচ করলে একটা কিন্তু আমরা শর্ট লিস্ট অফ রিমেডি পাবো। এখানে টাচ করলাম ঠিক এই লেখাটির উপরে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 7টি, প্রথম লাইনটা হচ্ছে কয়টা ম্যাচ করেছে লক্ষণ। আমরা নিয়েছি 7, 7-এর মধ্যে 7টি ম্যাচ করেছে আর্সেনিকে, 6টি সালফারে, 5টি রাস্টক, 5টি অনেকগুলোতে, তার মধ্যে পালসেটিলা আছে, নাজভূমিকা আছে, সিপিয়া আছে। যাই হোক, এদিকে ক্রমান্বয়ে এদিকে আসছে, যাদের র্যাঙ্কিং কম সেগুলো ডান দিকে চলে আসছে। আর এই পরের যে লাইনটা পিঙ্ক কালারের, আমি যদি একটু জুম করি, এই পিঙ্ক কালারের যে লাইনটি, এটি হচ্ছে যে এই সিমটম গুলোর যে র্যাঙ্কিং, মানে কোন এগুলোর যোগফল আর কি। যেমন এখানে 7টির মধ্যে একটি সুপার গ্রেড আছে আর্সেনিকের, 2টি ফার্স্ট গ্রেড। সুপার গ্রেড মানে সবচেয়ে বেশি দাম এবং 4 এর মান, আর ফার্স্ট গ্রেড হলো 3, মানে সুপার গ্রেডের নিচে, আর 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, আর 1 হচ্ছে থার্ড গ্রেড, সবচেয়ে কম মূল্য আর কি। এগুলোর যোগফল 15। তার মানে আর্সেনিক পেয়েছে 7টির মধ্যে 7টি এবং মার্কিং যোগফল এসছে 15, আর সালফার এসছে 9। যাই হোক, এইভাবে এই সফটওয়্যারটির সাহায্যে আমরা একটা শর্ট লিস্ট অফ রিমেডি পাবো। এখানে প্রথমে আসলে যে এটাই দিব, বিষয়টা সেরকম নাও হতে পারে, পরের গুলোও হতে পারে। সফটওয়্যারের কাজ হচ্ছে আমাদেরকে একটা তুলনামূলক আলোচনার জন্য কিছু রিমেডি, যেগুলো কম্পিটিশন করবে বা কাছাকাছি থাকবে, সেগুলো একটা তালিকা প্রডিউস করা। এখন এখান থেকে আমরা ম্যাথমেটিকাটা এক নজর দেখে নিতে পারবো। যেমন আর্সেনিকে আমি টাচ করলাম, করার পরে প্রথম যে মেনুটি, এখানে টাচ করলে একটা কি নোটস পাবো। এখানে দেখেন আর্সেনিকের একটা কি নোটস, আমরা এক কথায় এটার সামারিটা আমরা এক নজর দেখতে পাচ্ছি। এটা অনেকগুলো ম্যাথমেটিকা থেকে নেওয়া হয়েছে, এখানে রেফারেন্স দেওয়া আছে। এটা আপনারা জানেন যে এইটা খোলা মানে প্রায় 20-25টা ম্যাথমেটিকার তথ্য আমরা এক জায়গায় পাচ্ছি। আমরা জানি একটা ম্যাথমেটিকা সম্পূর্ণ না, এখানে সব তথ্য থাকে না, বিভিন্ন ম্যাথমেটিকাতে থেকে এক জায়গায় করেছি আমরা এটা। তাছাড়াও ইংরেজিতে দেওয়া আছে, যদি কেউ একটু ইংরেজিতে দেখতে চান যে কারা, মানে এই ওষুধটা সম্পর্কে কে কি বলেছেন, এলেন কি বলেছেন, বোরিক কি বলেছেন, ক্যান কি বলেছেন, ন্যাশ কি বলেছেন, এভাবে এটা আমরা যদি অ্যাডভান্স লেভেলের কেউ থেকে থাকি, তাহলে এখান থেকে আমরা প্রেসক্রাইব করার আগে আরো ভালোভাবে জেনে নিতে পারবো। যেমন এটি আর্সেনিক দেখলাম, এবারে পরেরটা দেখবো সালফারে গেলাম, যে এখানে ঠিক একইভাবে তার একটা কি নোটস আমরা এখানে দেখে নিতে পারি, যাতে করে সঠিক ওষুধটি আমরা রোগীকে প্রেসক্রাইব করতে পারি। তো মোটামুটি এটার এটা অনেক বড় সফটওয়্যার, এখানে অনেকগুলো ফাংশন আছে। এটা দিয়ে মায়াজন নির্বাচন করা যায়, এটা দিয়ে প্রেসক্রিপশন প্রিন্ট নেওয়া যায়, প্রেসক্রিপশন সেভ করে রাখা যায়, অনেকগুলো ফাংশন আছে। তা আজকে আমরা শুধু দেখাবো যে কিভাবে লক্ষণগুলো নিয়ে, মূল্যায়িত লক্ষণ নিয়ে, সব লক্ষণ ডেফিনেটলি আমরা নিব না, শুধুমাত্র মূল্যায়িত লক্ষণগুলো সাহায্যে কিভাবে আমরা একটা সঠিক ওষুধে যেতে পারি। এই হলো মোটামুটি এই সফটওয়্যারের কাজ। থ্যাংক ইউ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার ভাবে কিন্তু আপনি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইভালুয়েশন করা যায় সেটাও আপনি দেখালেন। তো আমি এখন আমার বোধ প্রথমের দিকে, যারা আমার সফটওয়্যার কি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? অনেকেই কমপ্লেন করলেন যে দেখতে পাচ্ছেন না, একটু কাইন্ডলি বলেন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, এখন দেখা যাচ্ছে। জি, এটা হচ্ছে ফার্স্ট ভিজিট। হ্যাঁ, অডিয়েন্স থেকে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করুন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। এটা হচ্ছে ফার্স্ট ভিজিট পেশেন্টের। হ্যাঁ, আমি আবার একটু দেখাচ্ছি, যেহেতু অনেকে কমপ্লেন করেছেন যে ওনারা স্ক্রিন দেখতে পারেননি। এটা হচ্ছে সোরিয়াসিস, এবং এটা রোগীর প্রথম ভিজিট বলবো না, আমি দ্বিতীয় ভিজিটে এটা, কিন্তু আমার কাছে যেহেতু ছবিটা ছিল তাই আমি এটাকে প্রথম ভিজিটে দিয়েছি।
এটা কিন্তু ফার্স্ট ভিজিট, হ্যাঁ, পেশেন্টের। তারপরে দীর্ঘ 4-5 মাস পরে পেশেন্ট যখন আমার কাছে আসে, তখন এটা হচ্ছে তার দ্বিতীয় ভিজিট। আপনারা যদি কাইন্ডলি দেখতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এটা হচ্ছে দ্বিতীয় ভিজিট। আর একটু বাড়াই দেই, এটা হচ্ছে দ্বিতীয় ভিজিটে, অর্থাৎ 3-4 মাস পর যখন পেশেন্ট আছে তখন আমি এটা তাকে দেখি। এবং লাস্ট যেটাতে সে সম্পূর্ণ আরোগ্য হয়, এটা হচ্ছে তার শেষ অবস্থানটা। এই যে এটা হচ্ছে তার শেষ অবস্থান, অর্থাৎ এই অবস্থানে কিন্তু রোগী সম্পূর্ণ কিওর। তার কিন্তু তার হাতেও ছিল, আসলে এটা আমি একটু মিস্টেক করে ফেলেছি, হাতেরটা আমি দেখাতে পারিনি, এটা কিন্তু তার সম্পূর্ণ কিওর। এখন আমি স্যার যে লক্ষণগুলোর উপর ভিত্তি করে সিমটম এভালুয়েশন করলো, আমি এখান থেকে একটু কিছু আমি এটা দেখতে চাচ্ছি। রেপার্টরি শিটটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখেন এখানে আমি স্যারের কথা অনুযায়ী স্যার যেভাবে নিচ্ছে আমি হয়তো সেভাবে নিছি, সব সিমটম একসাথে হয়তো নাও হতে পারে। এখানে আমি যেটা আমি বলেছিলাম যে তার ইরাপশন সোরিয়াসিস, হ্যাঁ, তার তো সোরিয়াসিস, এবং তার কি ছিল, হাতে ফ্লাম, তার হাতে তালুতে ইরেপশন ছিল, যার কারণে আমি এটা ক্যান্ট থেকে নিয়েছি। ক্যান্টের এক্সট্রিমিটিস অধ্যায়, হাতের তালু, পায়ের তালু, এগুলো সবকিছু কিন্তু এক্সট্রিমিটিস অধ্যায়ে যায়। এক্সট্রিমিটিস, ইরাপশন, হ্যান্ড, প্লাম, সোরিয়াসিস, হ্যাঁ, যেটা কিন্তু আমার আর্সেনিকাম অ্যালবাম কিন্তু ধরেনি। দেখেন 0, আর্সেনিকাম অ্যালবাম কিন্তু এখানে ধরেনি, কিন্তু সাইলেশিয়া 1 পয়েন্ট পেয়েছে, সালফার কিন্তু 2 পয়েন্ট পেয়েছে। আবার যদি আমি তার স্কিন ইচিং, আপনারা কি দেখতে পাচ্ছেন? কাইন্ডলি আমাকে একটু জানান আপনারা, স্যার দেখতে পাচ্ছেন কি? জি জি, দেখা যাচ্ছে আপনার এটা। জি, থ্যাংক ইউ স্যার। তো এটা হচ্ছে কি স্কিন থেকে দেখেন আমি ইচিং স্কিন নিয়েছি, হ্যাঁ। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আপনি এটা স্কিন ইচিং থেকে কেন নিলেন, জেনারেল থেকে নিতে পারতেন। হ্যাঁ, আমি জেনারেল থেকে পারতাম যদি তার সর্বভাবে হইতো, হ্যাঁ, যেহেতু স্কিনটা ইচিং এর, তাই আমি এখান থেকে স্কিন থেকেই আমি নিয়েছি, মার্ফি অধ্যায় থেকে। স্কিন ইচিং স্কিন, যেটা দেখেন আমার আর্সেনিকাম অ্যালবাম 3, সাইলেশিয়াও 3 এবং সালফারও 3, অর্থাৎ তিনটা কিন্তু সমভাবে কভার করেছে। তারপর আমি এটা মার্ফি থেকে নিয়েছি স্কিন ইরাপশন ক্রাস্টলি। ক্রাস্টলি হতো চলটা ওঠা, অর্থাৎ চুলকানোর পরে যখন কারো ইরাপশন থেকে চলটা ওঠে, সেটার রুব্রিক্সটা হচ্ছে কাস্টলি। আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু রুব্রিক্সগুলো নিতে পারেন, মার্ফি বা ক্যান্ট বা কমপ্লিট রেপার্টরি বা বোরিক বা বোনিং হাউস, যেটাই রেপার্টরি ব্যবহার করেন না কেন, এটা একান্তই আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন। কিন্তু রুব্রিক্সগুলো কিন্তু মোটামুটি একই, হয়তো বা 1-2টা রুব্রিক্স একটু ভিন্ন যেন থাকতে পারে, যেমন ব্রেস্ট, এটা জায়গায় ম্যামি গ্ল্যান্ড, ব্রেস্ট গ্ল্যান্ড, এরকম কিন্তু 2-1টা রুব্রিক্স একটু চেঞ্জ হতে পারে। বাট ওই যে আমি প্রথম দিনই বলেছিলাম, যদি মাছ ধরা শিখে যান তাহলে কিন্তু কি মাছ ধরবেন সেটা কিন্তু বিষয় না, আপনাকে আগে মাছ ধরাটা শিখেন, তারপর অবশ্যই আপনার সেই বসিতে কোনো না কোনো মাছ কিন্তু ঠিকই উঠে আসবে। তারপর দেখেন আমি নেক্সট একটা নিয়েছি মার্ফি থেকে, এটাও স্কিন ইরাপশন, ব্লিডিং স্ক্র্যাচিং আফটার। পেশেন্ট আমাকে বলেছিল যে যখন আমি এটাকে চুলকাই, আমার তো প্রচুর চুলকায়, জ্বালা পোড়া করে, যখন আমি এটাকে চুলকাই সেখান থেকে ব্লিডিং হয়, মানে ব্লাড বের হয়। তাহলে এটাকে আমি রুব্রিক্স কি নিয়েছি, মার্ফি থেকে নিয়েছি, স্কিন ইরাপশন, স্কিন ব্লিডিং স্ক্র্যাচিং আফটার। এটা দেখেন আমার আর্সেনিকাম অ্যালবাম 2 ধরেছে, সাইলেশিয়া 0 এবং সালফার কিন্তু 3। আরেকটা রুব্রিক্স আমি নিয়েছি, আসলে সময় সংক্ষেপের কারণে হয়তো সব রুব্রিক্স আমি এখানে তুলে ধরিনি, অল্প কিছু রুব্রিক্স আমি এখানে আলোচনা করছি। জেনারেল মার্ফি জেনারেল ওয়েট অ্যাপ্লিকেশন 1 অ্যাগ্রাভেশন ml, যেটা আমি অলরেডি স্যারের সাথে আমি বললাম যে আমরা কখন এই হট অ্যাপ্লিকেশন বা 1 অ্যাগ্রাভেশন ml আমি কখন এটা জেনারেলে নিব এবং কখন সেটা পার্টিকুলার নিব। আমি এটা জেনারেলে নিয়েছি কারণ পেশেন্টের সকল অবস্থাতেই তার গরম পানি দিলে সে বেটার ফিল করে। এটা কিন্তু আর্সেনিকাম অ্যালবাম 2 ধরেছে। দেখেন আমরা সবাই জানি গরম পানিতে উপশম আর্সেনিকাম অ্যালবাম, কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের কিন্তু সাইলেশিয়াও কিন্তু আছে টুতে, হ্যাঁ, সাইলেশিয়াও কিন্তু আছে এখানে, আমরা কিন্তু সাইলেশিয়াকে কিন্তু ফেলে দিতে পারছি না। তারপরে আছে তার মাইন্ড ফাস্টিটিভাস, অর্থাৎ একটু খুঁতখুঁতে স্বভাব, সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, একটু খুঁতখুঁতে স্বভাবে থাকতো। দেখলাম যে উনি পানি খাচ্ছে, গ্লাসটাও একটু দেখলাম যে উনি টিস্যু পেপার দিয়ে মুছে নিল আমার চেম্বারে, যখন সে পানি খেলো আমি তখনই বুঝতে পারলাম যে সে একটু ফাস্টিটিভাস স্বভাবের। তারপরে আছে স্কিন ইরাপশন, স্কিন উইন্টার অ্যাগ্রাভেশন, অর্থাৎ শীতকালে তার সব ধরনের রূপ লক্ষ্যগুলি বেড়ে যায়। এবং তার মাইন্ড আরেকটা কি টিমিড, অর্থাৎ যেটা একটু ভীতু স্বভাবের, যেটা অলরেডি আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু ব্যাখ্যা করে ফেলেছেন। তো এখন আমরা খেয়াল করি, দেখেন আর্সেনিকাম অ্যালবাম এখানে পেয়েছে 17,
সাইলেশিয়া পেয়েছে 16 এবং সালফার পেয়েছে 16। এখন এই আর্সেনিক আর সালফারে নিয়ে আমার চিন্তা। আমি সাইলেশিয়ার লক্ষণ খুব বেশি তার মধ্যে আমি পাইনি। আমি খুব কনফিউজডের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমি পেশেন্টকে কি দেব, আমি কি পেশেন্টকে আর্সেনিক দিব নাকি আমি পেশেন্টকে সালফার দিব। কারণ ইতিমধ্যে তার মধ্যে আরো বেশ কিছু লক্ষণ কিন্তু আমি প্রমিনেন্ট পাই। হ্যাঁ, আরো বেশ কিছু লক্ষণ আমি প্রমিনেন্ট পাই। আমি একটু মূল ইয়েতে ফিরে যাচ্ছি। বেশ কিছু প্রমিনেন্ট লক্ষণ পাই, সেটা হচ্ছে যে স্যার নয়েজ আসছে। হ্যালো, আমি আমি ইতিমধ্যে ওনার বেশ কিছু যে লক্ষণগুলি পাই, সেটা হচ্ছে যে পেশেন্ট আমাকে আরো এটা জানালো যে সে 10টা থেকে 11টার মধ্যে ওনার খুব ক্ষুধা ক্ষুধা ভাব লাগে এবং ওটা কিন্তু তার স্কিন সাপ্রেসড ছিল। তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আর্সেনিকাম সালফারও কিন্তু আমি কম গুরুত্ব দিচ্ছি না। আবার এদিকে আর্সেনিকও তার একটা মহৎ লক্ষণ আছে যে সে তার জ্বালা পোড়া করতেছে, কিন্তু সে গরম পানি দিলে সে বেটার ফিল করতেছে। তাহলে দুইটা লক্ষণে কিন্তু আমার কন্ট্রাডিক্টরি হয়ে গেল যে আমি কি দিব তাকে, আমি কি তাকে আর্সেনিক অ্যামালগাম দেবো নাকি সালফার দেবো। কিন্তু পরবর্তীতে আমি তার পুরো দুইটা রেপার্টরি কাটাকাটি করার পরে যখন আমি তার মাইন্ডে চলে গেলাম, দেখলাম যে না, সে একটু খুঁতখুঁতা স্বভাবের, একটু ভীতু স্বভাবের এবং তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। আর যেহেতু সে বয়স্ক লোক, স্বাভাবিকই তার একটু শান্ত স্বভাব থাকবে। হ্যাঁ, স্বভাবটা শান্ত, এই কথা চিন্তা করে আমি কিন্তু তাকে আর্সেনিকাম অ্যালবাম 0/2 প্রয়োগ করি এবং সেটা একদিন পর পর। কারণ সোরিয়াসিস স্কিন এটা যদি আসলে অ্যাগ্রাভেশন হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা। দেখা গেল 1 মাস 2 মাস দেওয়ার পরে তার মধ্যে কিন্তু আবার সালফারের লক্ষণ কিন্তু ফিরে আসলো। তখন কিন্তু আমি তাকে আবার সালফার দিলাম এবং সালফারটা দিলাম সেটাও আমি 0/2 দিয়েছি এবং সেটা কাপিং করে দিয়েছি এবং একদিন পর পর। যখন সালফার দিলাম, সালফার দেওয়ার কিছুদিন পরে আবার দেখলাম তার আর্সেনিকের লক্ষণ চলে আসলো। মানে এই সালফার এবং আর্সেনিক দুটোই কিন্তু তার ভিতরে পাশাপাশি কিন্তু তার ভিতরে থাকলো। তা আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে আমি প্রায় দীর্ঘ বলতে পারেন যে 14 মাসে কিন্তু আমি তাকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পেরেছি এবং এ থেকে কিন্তু উনি হোমিওপ্যাথির প্রতি ওনার একটা যথেষ্ট বিশ্বাস ছিল এবং উনি এটাকে সবসময় মানে খুব বিশ্বাস করতেন এবং আমার কাছে কিন্তু উনি অনেক আসছিলেন। এই অন্য কোনো রোগ নিয়েও কিন্তু উনি আমাদের কাছে আসছিলেন এবং আমি কিন্তু ওনাকে এখনো কিন্তু ট্রিটমেন্ট করছি। উনি ভেঙে গেলেও, ওনার যখন হাত ভেঙে গিয়েছিল, ওনার ছেলেরা বলেছিল যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, হাত ভেঙে গেছে, আমি প্লাস্টার করে। প্লাস্টার করার পরে উনি আমার কাছে এসেছিলেন যে আমাকে এই মেয়েই পারবে আমাকে সব দিক থেকে রক্ষা করতে। তাহলে হোমিওপ্যাথি কিন্তু একটা আসলে বিশ্বাসের জায়গা। হ্যাঁ, একটা পেশেন্টকে যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট দিয়ে যদি আরোগ্য করতে পারি, তাহলে কিন্তু একটা রোগী না, আমি মনে করি পুরো একটা পরিবার আপনি পাবেন তাকে ট্রিটমেন্টের জন্য। তাই ট্রিটমেন্টের ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। আরেকটি বিষয় আমার এখানে না বললেই নয়, আমরা প্রত্যেকটা রোগীকে অবশ্যই কিছু না কিছু ম্যানেজমেন্ট দিব। ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু কখনোই কোনো রোগীকে সুস্থ করা যাবে না। যেমন সোরিয়াসিস রোগীটার ম্যানেজমেন্টটা কি? এটা সোরিয়াসিস রোগটা সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যাল বা আমাদের বর্তমানে যে ওয়েদার, এই ওয়েদারও কিছুটা দায়ী। এই কারণেও হয়তো অনেক রোগীদের বা বংশগত কারণে অনেক সময় সোরিয়াসিস হয়ে থাকে। তো আমি যখন তাকে সোরিয়াসিস ট্রিটমেন্ট করলাম, মেডিসিন ট্রিটমেন্ট করলাম, তখন আমি ওনাকে বলে দিলাম যে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ সাবান বা যদিও সাবান ব্যবহার করেন সপ্তাহে 1 দিন এবং সেটা নিম জাতীয় বা হার্বাল জাতীয় কোনো সাবান হতে হবে। আর পাশাপাশি কি আপনি গায়ে কখনো কোনো অলিভ অয়েল এগুলো দিতে পারবেন না। যদি দেন খুবই একদম নারিকেল তেল, যদিও নারিকেল তেল কেমিক্যাল, কিন্তু পেশেন্টকে তো একটা কিছু দিতে হবে, মন্দের ভালো আমাদের থাকা আর কি। তো এইগুলি আমি ব্যবস্থাপনা আমি তাকে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ রোগী এখন মোটামুটি আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। এবং তার কিন্তু আরেকটা বিষয় আমি বলিনি, আমি কিন্তু পাশাপাশি তার থাইরয়েড ট্রিটমেন্টটাও করেছি এবং থাইরয়েড কিন্তু উনি দীর্ঘ 17 বছর কিন্তু উনি থাইরক্স খেয়েছিলেন এবং আমার ট্রিটমেন্টের পরে কিন্তু এখন উনি আর থাইরক্স খান না। উনি একদম থাইরয়েড থেকে সম্পূর্ণভাবে সুস্থ। কিন্তু আমার কাছে যদি সেই রিপোর্টটা থাকতো তাহলে হয়তো আমি এটা আপনাদের কাছে শো করতে পারতাম। যেহেতু অনেক পুরাতন রোগী তাই আমার কাছে সেই রিপোর্টটা নেই, এজন্য আমি শুধু আপনাদেরকে মুখে এই কথাটি বললাম আর কি। জি, এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে। আমি আবারও ফিরে যাচ্ছি আমার শ্রদ্ধেয় স্যারের কাছে আজকে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ লাবণী আমিন। জি, ডাক্তার লাবণী আমিন,
আপনার আজকের এই রুগীলিপি থেকে আমরা কতগুলো শিক্ষা পাই। একটা হলো, আমরা শুধু বিভিন্ন রুগীদের নিয়ে গাল গপ্প করে বিজ্ঞাপন আকারে যারা বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসাকে কলঙ্কিত করে, তাদের জন্য একটা দৃষ্টান্ত যে একটি রুগীকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং রুগীর ধারাবাহিকভাবে তার যে অগ্রগতি সেইটা কিভাবে এভিডেন্সের মাধ্যমে উপস্থাপন করতে হয়, সেটা আজকে আপনি যেভাবে দেখিয়েছেন, যারা পেশাদারী বিজ্ঞাপনদাতা তাদের কিন্তু এই সকল পাওয়া যাবে না। তারা একজন রুগীকে কোট করে তার গালগপ্প মানুষের কাছে প্রচার করে তারা নিজেদেরকে রুগী নেওয়ার জন্য আকৃষ্ট করেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে আপনারা প্রতারিত হন এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের দুর্নাম হয়। আপনারা আজকে আমাদের দুজন বিজ্ঞ সফটওয়্যার এর মাধ্যমে যে রুগীলিপি অ্যানালাইসিস করেছেন, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এখানে সালফারের অনেক প্রোবিডেন্ট লক্ষণ রয়েছে, সেখানে আর্সেনিকের প্রোবিডেন্ট লক্ষণ রয়েছে, সেখানে আমরা সালফারের প্রোবিডেন্ট লক্ষণ সহ সরিনামের লক্ষণও আমরা দেখেছি। এই যে প্রত্যেকটা লক্ষণের মধ্যে এক একটি গুরুত্বপূর্ণ ওষুধের যেমন নাম এসেছে, সেখান থেকে নিশ্চিত করা যে কোন ওষুধটা কখন প্রোভিডেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ওষুধটাকে নিশ্চিত করা। অর্থাৎ এখানে লাবণী আমিন দুটো কথা বলেছেন যে এক সময় এই রুগীটার দেখা যাচ্ছে সালফারের লক্ষণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আকারে দেখা দিচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সে আর্সেনিক অ্যালবামের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো দেখা যাচ্ছে। এখন যদি কেউ বলেন যে একসাথে দুটি ওষুধ দেওয়া যায় না, কিন্তু একটি রুগীকে কখন কি অবস্থায় রুগীর অবস্থা ভেদে ঔষধের পরিবর্তন করা, এই বিষয়টা অত্যন্ত দক্ষতার প্রয়োজন এবং সেই দক্ষতা অর্জনের জন্য আমাদের অনেক জ্ঞানের প্রয়োজন। প্রিয় বন্ধুদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো যে আজকে যেভাবে একটি রুগীকে অ্যানালাইসিস করা হলো, আপনারাও এভাবে রুগীদের অ্যানালাইসিস করে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা একটি রুগীর কঠিন এবং জটিল রোগকে আরোগ্য দেওয়ার চেষ্টা করুন। তাতে আপনার যেমন পেশাগত দক্ষতা হবে, বৃদ্ধি পাবে এবং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসারও একটি সুনাম বৃদ্ধি হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাধ্যমে আমরা নীতিভিত্তিক এবং অর্গান অফ মেডিসিনের আলোকে যেভাবে একটি আদর্শ আরোগ্য দেওয়া যায়, সেইভাবেই আমরা চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আপনাদের কাছে আমাদের সেরাটা উপহার উপস্থাপন করার জন্য। আমরা ইতিপূর্বেই ঘোষণা করেছি যে আমরা অনলাইন ভিত্তিক যেভাবে আমরা এখন আপনাদের দেখাচ্ছি, এই বিষয়টাই আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখাতে সক্ষম হব। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের লাবণী আমিন প্রতি মাসের প্রথম শুক্রবার আসার জন্য তিনি শিডিউল ফিক্স করেছেন এবং আমাদের ডাক্তার জয়নাল আবেদিনও তিনি মাসে একটি নির্দিষ্ট দিনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন। এবং আমরা আরেকটু চেষ্টা করতেছি যে যারা আমাদের অনেক বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন আমাদের প্যানেলে, তাদের দ্বারা চিকিৎসিত হতে চান, তাদেরকেও আমরা একটি বোর্ড গঠনের মাধ্যমে অনেক কঠিন এবং জটিল রোগীর চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের পক্ষ থেকে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমরা আগামীকাল যে অনুষ্ঠানটি করে যাচ্ছি, সেখানে আমাদের ডাক্তার লাবণী আমিন, আমাদের ডাক্তার জয়নাল আবেদিন স্যার উপস্থিত থাকবেন এবং সেখানে আপনারা যদি কোনো প্রকার কোনো জটিল কোনো প্রশ্নের জবাব পেতে চান, তাহলে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করেও আপনারা এই বিষয়গুলো থেকে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। প্রিয় বন্ধুদের কাছে আরো আহ্বান জানাচ্ছি যে যেহেতু আমাদের বিজ্ঞ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আমাদের প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে এই প্রধান কার্যালয় উদ্বোধন করবেন, তাই আপনাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে স্যারের সাথে যারা সাক্ষাৎ করতে চান এবং সময় সুযোগ হয় না, বিভিন্ন ব্যস্ততার কারণে পারে না, তারাও কিন্তু সরাসরি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী কাল বাদ জুমা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। এবং আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কার্যকরী পরিষদ সহ আমাদের প্রাক্তন এবং বর্তমান বিভিন্ন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যারা প্রশিক্ষক হিসাবে আমাদের সাথে ছিলেন, তাদের মধ্যেও অনেকেই উপস্থিত থাকবেন। তাদের সাথেও আপনাদের সাক্ষাৎ হতে পারে এবং আপনাদের এই দিনটি আপনাদের মিলন মেলা হিসাবে একটি সুন্দর দিন হিসাবে আপনাদের স্মৃতিতে ধরে রাখতে পারেন। তাই আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আগামীকাল আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন
এবং আপনাদের সকলের পেশাগত দক্ষতা বৃদ্ধি হোক এবং চিকিৎসা সেবায় আপনাদের সুনাম বৃদ্ধি হয়ে আপনাদের পেশায় আপনারা প্রতিষ্ঠিত হন, সেই প্রত্যাশা রেখে আজকের এই ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটু স্যার, আমি জি দুঃখিত স্যার, আপনার ইন্টারফেয়ার করলাম। এখানে অনেকেই মানে লিখেছেন যে পটেন্সি জানা হলো না। আমি 0/2 দিয়েছিলাম, 0/2, 3, 4 এরকম করে। তারপর আবার সালফারের ব্যাপারেও একই অবস্থা, 0/2, 3 দিয়েছি। আমি একটু কমেন্ট গুলো একটু জাস্ট পড়ে আসছি আর কি। আমাদের ডাক্তার মোহাম্মদ শাহিদ ফরিদ আমার খুব পছন্দের একজন মানুষ, উনি ফেনী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিনা বেগম ঢাকা কেরানীগঞ্জ থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমরা দুঃখিত, কিন্তু আপনি আসলে আমাদের প্রোগ্রামে যা দেখে গেলেন হয়তো অনেক কিছুই শিখতে পারবেন আর কি। দেখা যাচ্ছে আরো কি, হ্যাঁ জি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছে সালফার, সানজিদে ইসলাম সালফার, হ্যাঁ সালফারও দিয়েছি এবং সাথে আর্সেনিকাম অ্যালবামও দিয়েছি। আরেকজন বলেছিলেন যে থাইরয়েড সম্পর্কে কিছু জানতে চান। হ্যাঁ আমি বরাবরই গত পর্বে থাইরয়েড নিয়ে এক পেশেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, গত পর্বে আগে পর্বে। ইনশাল্লাহ থাইরয়েড নিয়ে আবারও আমি নেক্সট কোনো প্রোগ্রামে আসবো এবং আমার সাথে আমার বিজ্ঞ স্যারেরাও থাকবেন। তো আমি আপনারা যারা আজকে আমাদের প্রোগ্রামটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কলকাতা থেকে দেখেছেন, শাহজাহান খান, সাদিয়া ইসলাম, রিনা বেগম, সাদিয়া ইসলাম, ওয়ালিওয়াল্লাহ, সবাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমাদের প্রোগ্রামটি আমি আবারও বলছি, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহের বৃহস্পতিবার রাত 10টায় অনুষ্ঠিত হয়। আরেকটি কথা বলে আমি আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে রেপার্টরাইজেশন কিন্তু কোনো সিদ্ধান্ত নয়, এটি শুধুমাত্র আপনাকে সাহায্য করবে। সিদ্ধান্ত কিন্তু নিবে ম্যাটার মেডিকেল এবং আপনার জ্ঞান। তাই শুধুমাত্র রেপার্টরির উপরে ভিত্তি করেই কিন্তু আপনি কখনো একটা রোগীকে মেডিসিন সিলেকশন করবেন না। এটা শুধু আপনাকে একটু সাহায্য করতে পারে, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কি মেডিসিনটা দিতে পারেন সেটার একটা দ্বার পৌঁছে আপনাকে পৌঁছে দিতে পারে। বাট আপনার মেধা এবং আপনার ম্যাটার মেডিকেল দ্বারাই কিন্তু আপনি নির্ধারণ করবেন যে আপনি পেশেন্টকে কি দিচ্ছেন। তো যাই হোক, আদাব ম্যাম নিবেন, আপনি আর্সেনিক অ্যালবাম পলিসি দিয়েছেন, এখানে প্রথমে কিছুদিন আর্সেনিক উপরে সালফার দেওয়া গেলে কি অসুবিধা হতো জানতে চাই। প্রথমে কিছুদিন আর্সেনিক করে সালফার, আমার যখন যে লক্ষণটা এসেছে আমি সেটাই দিয়েছি। প্রথমে ওনার আর্সেনিক অ্যালবামের লক্ষণ এসেছিল, আমি ওনাকে আর্সেনিক দিয়েছি 2 মাস 3 মাস এবং মাঝখানে ফাইটোমও চলেছে। দেওয়ার পরে যখন দেখলাম যে ওনার ভিতরে সালফার প্রমিনেন্ট, তখন আমি তাকে সালফার দিয়েছি। একসাথে 2টা মেডিসিন ব্যবহার করিনি, অবশ্যই একক রেমেডি ব্যবহার করেছি এবং সেটা 50 অষ্টমিক পদ্ধতিতে। তো যাই হোক, পেশেন্টের সফটওয়্যার দিয়ে ওষুধ নির্বাচন করা এবং প্রেসক্রিপশন করতে কেমন সময় লাগে, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার দক্ষতার উপরে। আপনি যেরকম ম্যাট্রামেডিকা যদি বেশি পড়েন, একটা লক্ষণ দেখেই যদি আপনি বলে ফেলতে পারেন যে এটা সালফার, এটা সিপিয়া, এটা আর্সেনিকাম অ্যালবাম, ঠিক তেমনি আপনি যদি ভালো ভালো রোগ গুলি জানেন তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি সেটা রেপার্টেশন করতে পারবেন। এটা অবশ্যই আপনি দক্ষতাকে নির্ভর করে, আপনি যত দক্ষ হবেন আপনার সময়টা তত কম লাগবে। জি, আরিফ মিজি, আদাব স্যার, হ্যাঁ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমি আর সময় নিচ্ছি না, ইতিমধ্যে আমাদের অনেক সময় পার হয়ে গেছে। আমি আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি এবং নেক্সট বারে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরেকটি থাইরয়েডের পেশেন্ট, সকল পেশেন্ট কিভাবে অ্যানালাইসিস করা হয় এটা নিয়ে আবার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো উপস্থিত হতে। তো সে পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং কালকে আপনাদের সকলের দাওয়াত রইল। আপনারা আমাদের বিওএইচএফ এর কার্যকরী পরিষদের যে উদ্বোধনটি হচ্ছে সেখানে চলে আসবেন। ইনশাল্লাহ সবাই মিলে আমরা একসাথে মেতে উঠবো আমাদের জ্ঞানগর্বের কোনো একটি মুহূর্তে। তো এই কথা ব্যক্ত করে আজকের মতো লাইভ প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।